ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না, দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী আর লোভে আসি না এখানে। আমার রাইট রং বোঝার ক্ষমতা হয়েছে, আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ, মান খুবই খারাপ, কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাইলে আপনারা যদি এইগুলো আনেন, তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, এই না সেটা আমরা বললাম তারে, স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাব কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে, শুনেন, এখন হয়েছে কি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই, এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ, দুর্নীতিবাজরা তো যে যার মতো করে সেফ আছে। অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের তো কোনো ঝামেলা নাই। মরবে হচ্ছে গিয়ে যে যারা এই না দুর্নীতি করছে, না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে, তারাই এখন বিপদগ্রস্ত বেশি। আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ, এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলবেন, বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য, বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা বলুক যে আমি অমুকরে দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজেই তারাও কিছু করলো না।
তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবরদখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যা পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে তো চিন্তিত? আমি গণতন্ত্রের কথা বললাম আমার জন্য, তুমি তো বলে আমিও তো, তুমি বলছো যে আমিও তো আছি, কাজে আমাকে পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি, কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন না, আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আমাদের সবারই বলা উচিত, কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চান না, আপনি আগে যেরকম বলছেন? হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি, যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারবো। প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি, যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ, এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না, কাজে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্ব এটা, যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য, আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার, আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে, আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো?
যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি, আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে, কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো, এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে।